তো ডিয়ার স্টুডেন্ট, আমি সায়ন স্যার তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের যত যাবতীয় প্রশ্ন আমি এখানে ক্লিয়ার করব। যেমন ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ। এই চ্যাপ্টারের প্রথমেই পড়ে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র জিনিসটা কি? তো এটা জানার আগে নর্মাল একটা ব্যাপার তোমাদের জানতে হবে যে এই একটা নর্মাল কাগজ, এই কাগজটার আয়তন এরকমই আছে, কিন্তু এটাকে যদি আমি এরকমভাবে প্রেশারাইজড করি তাহলে কি হয়ে যাচ্ছে? কাগজের আয়তনটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল কিনা? হ্যাঁ কি না? তার মানে আমি প্রেশারটিকে বাড়ালাম, এই জিনিসটার আয়তন সাইজ কি হয়ে গেল? ছোট হয়ে গেল। ঠিক একই জিনিস এই গ্যাসের জন্য প্রযোজ্য হয়। ধরে নিচ্ছি এখানে একটা গ্যাস আছে, একটা পাত্রের মধ্যে এরকম একটা পাত্রে গ্যাস রাখা আছে, এতটা গ্যাস আছে। এখন উপর থেকে যদি আমি প্রেশারাইজড করি, পি দিয়ে প্রেশারাইজড, পি ফর প্রেসার, হ্যাঁ, তো এই প্রেশারাইজড যদি করা হয় তাহলে কি হয়ে যাবে? গ্যাসটা আস্তে 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 কী হতে থাকবে? সংকুচিত হতে থাকবে। তার মানে আয়তনটা যেটা ছিল সে আয়তনটা আস্তে 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 কী হতে থাকবে? কমতে থাকবে। এখানে যদি চাপ দেওয়া হয় তো সেই জিনিসটা চেপে এখানে চলে আসবে, তাহলে সেই গ্যাসটাকে এখন এতটুকুর মধ্যে থাকতে হবে। তার মানে কি আগে এতটা ছিল, এখন আয়তনটা কি হয়ে গেল? চাপ দেওয়ার ফলে কমে গেল। হ্যাঁ কি না? অবশ্যই গ্যাসটার ভর এবং উষ্ণতাটাকে স্থির হতে লাগবে। যেমন যে কোনো কিছুই আমরা যখন করি সেটা নির্দিষ্ট ভর হয় এবং যেখানে আমরা করছি সেখানকার টেম্পারেচারটাও কিন্তু স্থির হয়। ঠিক আছে? তাহলে কোনো গ্যাসের ভর, এম ভর হচ্ছে মাস বা ভর এবং টি ভর হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, এই দুটা যদি স্থির থাকে, মানে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে গ্যাসটার যদি প্রেশার বাড়ানো হয় তাহলে তার ভলিউম কি হয়ে যাবে? ভলিউম মানে কি? আয়তন। এই গ্যাসটা যদি প্রেশার বাড়ানো যায় তাহলে তার ভলিউম অর্থাৎ আয়তন হয়ে যাবে ছোট। তার মানে এই জিনিসটাকে আমরা যদি উল্টে বলি, একটা গ্যাসের আয়তন ছোট হয়ে যায়, কমে যায়, কারণ প্রেশার বেড়ে গেছে সেই জন্য। তাহলে আমরা বলতেই পারি যে বয়েলের সূত্র অনুযায়ী এই ভি প্রপোর্শনাল টু 1/p, যখন কি এম এবং টি এই দুটো স্থির হয়ে আছে। এই প্রপোর্শনাল টু 1/p এই ধরনের জিনিসকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে গোটা কথাটাকে যদি একসাথে বলি তাহলে কেমন টাইপের দেখতে লাগবে? নির্দিষ্ট ভরে বা স্থির ভরে, নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হ্যাঁ কি না? নর্মাল একটা ব্যাপারকে যদি বলি এইভাবে তাহলেই সেটা বয়েলের সূত্র হয়ে গেল। অবশ্যই মাথায় রাখতে লাগবে যখন ভর এবং উষ্ণতা এই দুটাকে স্থির থাকবে যখন, তখনই এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে এবার হিসাব করে দেখো, এই সমানুপাতিক ধ্রুবকটা যদি ইকুয়াল টু হয় তাহলে তোমরা সবাই যেন একটা ধ্রুবক আসে। এই যে সমানুপাতিক চিহ্নটা যদি ইকুয়াল টু করা হয়, এখানে একটা ধ্রুবক চলে আসলো, সেই ধ্রুবকটার নাম দিয়ে দিলাম হচ্ছে কে। আর অবশ্যই ব্র্যাকেটে লিখে দিতে লাগবে কে ইকুয়াল টু কি? সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ কি না? সমানুপাতিক ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখে দিতে লাগবে। তাহলে একটু নর্মালিভাবে যদি ক্রস মাল্টিপ্লাই বা বজ্রগুণন করো তাহলে কি দেখা যাচ্ছে? পিভি ইকুয়াল টু কে। হ্যাঁ কি না? এখন এইটা যদি 1 নম্বর গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, 1 নম্বর গ্যাসের ক্ষেত্রে এটা একটা পাত্রের জন্য এই সূত্রটা প্রযোজ্য। এখন যদি এই গ্যাসটা যদি আলাদা কোনো গ্যাসের আলাদা পাত্রে করা হতো 2 নম্বর পাত্রে, তাহলে নিশ্চয়ই এই সূত্রটাই প্রযোজ্য হতো। এটা যদি আর একটা পাত্রে করানো হতো তাহলে সেটা সেই পাত্রেও এই সূত্রটাই প্রযোজ্য হতো। যদি ধরে নিচ্ছি এটা 1 নম্বর পাত্রের ক্ষেত্রে, সেজন্য সেখানে P1 V1 লিখে নিলাম, কোনো অসুবিধা তো হওয়ার কথা না। যদি এটা 2 নম্বর পাত্রের ক্ষেত্রে হতো তাহলে সেই সূত্রটা হয়তো P2 V2 ইকুয়াল টু কে হয়ে যেত। K2 লিখবো না, K1 লিখবো না, কারণ এগুলো ধ্রুবক, এগুলো সমান। ধ্রুবক কথার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট, পরিবর্তন হয় না। আর 3 নম্বর পাত্রের জন্য যদি হতো তাহলে সেক্ষেত্রে P3 V3 ইকুয়াল টু কে হয়ে যেত। তাহলে এই কে গুলো এইগুলো কি সমান হয়ে আছে, তার মানে কি এই দিকগুলো যদি সমান হয় তাহলে এই দিকগুলো কি সমান হবে। তাহলে আমরা নর্মালভাবেই বলতে পারি এইগুলো যদি সমান হয়ে যায় তাহলে কেমন টাইপের দেখতে লাগবে? P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। এটা নর্মালি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। কোনো কনফিউশনই থাকার দরকার নেই, এখানে কথা নেই, সোজা সাপটা একটা জিনিস। এখন আমরা দেখব এই যে বয়েলের সূত্র যে আমরা করলাম, এটার সূত্রের বয়েলের সূত্রের লেখচিত্র দেখার চেষ্টা করব। অবশ্যই তোমাদের বলে রাখছি এই এম এবং টি, এই বয়েলের সূত্রের ভর এবং উষ্ণতা অবশ্যই স্থির থাকবে, নির্দিষ্ট থাকবে।
এখন যদি আমরা লেখচিত্র দেখি, কি দেখব, যদি লেখচিত্র যদি দেখি, লেখচিত্র যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে কি এখানে পি এবং ভি এর একটা লেখচিত্র হয়, হয় কি হয় না? তাহলে পি ভি এর যদি লেখচিত্র যদি আমরা এখানে করার চেষ্টা করি তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ তো তোমরা জানো এদিকে ওয়াই অক্ষ হয়, আর ওয়াই অক্ষকে আমরা কি দ্বারা ডিনোট করব? ওয়াই অক্ষকে ডিনোট করব আমরা চাপ দ্বারা, মাথায় যাতে থাকে যে চাপ দ্বারা ডিনোট করব আমরা ওয়াই অক্ষকে। তো হ্যাঁ, এটা আমরা এখন এই সূত্রের লেখচিত্র জানার চেষ্টা করব নর্মালি ভাবে। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর বয়েলের সূত্র আমরা যা করছি পি ভি এগুলোকে নিয়ে কাজ করছি। তাহলে আমরা যদি এই ওয়াই অক্ষ বরাবর, এটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা একে পি বা চাপ ধরি এবং এক্স অক্ষ বরাবর যদি একে আমরা ভি ধরি বা ভলিউম বা আয়তন ধরি, তাহলে দেখা যাচ্ছে কি নর্মালি যে আয়তন বাড়লে চাপ কমে। তাহলে এই ধরনের লেখচিত্রটা কেমন হয়? মানে একটা জিনিস অলরেডি বাড়ছে, একটা জিনিস কমছে, মানে একটা জিনিস কমতে আছে তো একটা জিনিস বাড়তে আছে। এই ভি যদি বেড়ে যায় এদিকে তাহলে এদিকে জিনিসটা চলে যাচ্ছে, আর পি যদি কমে যায় তো নিচের দিকে চলে আসবে। লেখচিত্রের মানে হচ্ছে কোনো জিনিস বেড়ে গেলে উপরের দিকে উঠে যায়, কোনো জিনিস কমে গেলে উপর থেকে নিচে চলে যায়। আর এক্স অক্ষ বরাবর কোনো জিনিস বেড়ে যাওয়া মানে ডান দিকে সরে যাওয়া, আর এক্স অক্ষ বরাবর কোনো জিনিস কমে যাওয়া হচ্ছে বাঁ দিকে সরে আসা। তাহলে নর্মালিভাবে বলতে পারি পি ধরো অনেক উঁচু ছিল, তাহলে সেখানে ভি খুবই কম ছিল, কারণ পি যখন সবার বেশি ভি সবার কম, এটাই তো ব্যস্তানুপাতিক সম্পর্কটা ছিল, হ্যাঁ কি না? যখন পি খুব বেশি তখন ভি খুবই কম। তার মানে কি এখানে যে জিনিসটা ছিল অনেক উঁচুতে ছিল, তার মানে ভিটা অনেক কম হয়ে আসছে। এবার আস্তে আস্তে এই জিনিসটা যদি নিচে নামছে তাহলে ভিটা আস্তে আস্তে ততটাই বাড়তে থাকবে। তার মানে কি কেমন টাইপের লেখচিত্রটা হবে? অনেকটা এরকম টাইপের লেখচিত্রটা হবে। কেনই বা হবে এরকম টাইপের লেখচিত্রটা? একটা জিনিস কমতে আছে তো আর একটা জিনিস বাড়তে আছে, তাহলে লেখচিত্রটা কি এরকম টাইপেরই হবে, হ্যাঁ কি না? এই কথাটাকে বলা হয় সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত। তাহলে যদি পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে পি এবং ভি এর লেখচিত্রের প্রকৃতি কেমন, তাহলে তোমরা কি বলবা? সমপরাবৃত্ত প্রকৃতির। ঠিক আছে, কোনো অসুবিধাই হওয়ার কথা নয়, সমপরাবৃত্ত। এখন যদি লেখচিত্রটা যদি চেঞ্জ করে দিয়ে দেয় যে এমন একটি লেখচিত্র আঁকো যেটা পি ভি এবং পি, তাহলে কেমন হবে লেখচিত্রটা? এই লেখচিত্রটাকে কি বলা হয়? পি বনাম ভি লেখচিত্র। এই লেখচিত্রটাকে কি বলা হয়? পি ভি বনাম পি লেখচিত্র। তাহলে তোমরা নিজে থেকে দেখতে পাচ্ছ যে এখানে সূত্র অনুযায়ী যে পি ভি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট বা কে, ধ্রুবক। অর্থাৎ ধ্রুবক কথার মানে পি এবং ভি এর মানটা কোনোদিনও পরিবর্তন হবে না। তার মানে এখানে পি ভি এর মানটা, পি এর মানটা যাই হোক না কেন, এই পি এর মানটা এক ঘর বেড়ে গেল, আরেক ঘর বেড়ে গেল, যতই বাড়ুক না কেন এই পি ভি এর মানটা সবসময় কি হতে থাকবে? কনস্ট্যান্ট, সমান। এটাই তো বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি বলে? যে পি ভি ইকুয়াল টু সমান। তাহলে পি ভি ইকুয়াল টু সমান হলে কি এর কোনো পরিবর্তনই হচ্ছে না, মানে সমানই এরকম থেকে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই লেখচিত্রটাকে কি বলা হয়? লেখচিত্রটাকে বলা হবে পি অক্ষের সমান্তরাল। কি বলা হবে? এই লেখচিত্রটাকে বলা হবে পি অক্ষের সমান্তরাল। পি অক্ষের সমান্তরাল লেখচিত্র। কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। তাহলে আমরা দুই ধরনের লেখচিত্র পড়লাম, একটা হচ্ছে পিভি লেখচিত্র আর একটা পড়লাম পিভিপি লেখচিত্র। আচ্ছা, এই যে লেখচিত্র যে আমরা পড়ছি, এই যে সমপরাবৃত্ত লেখচিত্রটাতে এখানে কনস্ট্যান্ট কি ছিল? এই টিটা কনস্ট্যান্ট ছিল না, ভরটাও কনস্ট্যান্ট ছিল, টিটাও কনস্ট্যান্ট ছিল। তো নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট উষ্ণতা, তো উষ্ণতা যদি আমরা নির্দিষ্ট করে দিই তাহলে কি হয়ে গেল? এটা নির্দিষ্ট কথা বা স্থির কথার অর্থ সমান। তো সম কি সমান কি হয়ে আছে? উষ্ণতা। তো সমউষ্ণ, সমউষ্ণ, সমউষ্ণ রেখা বলা হয়। তাহলে যদি পরীক্ষা যদি দেয় যে পিভি লেখচিত্রটিকে সমউষ্ণ রেখা কেন বলে, তাহলে তোমরা কি বলবা? যে পিভি লেখচিত্রে বয়েলের সূত্র অনুযায়ী পিভি লেখচিত্রে টি হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক, টি এর কোনো পরিবর্তন হয় না বলে এই লেখচিত্রটাকে বলা হয় সমউষ্ণ রেখা, অর্থাৎ সমান উষ্ণতা লেখচিত্র।
পিভিপি লেখচিত্রটা কেমন? পিভিপি লেখচিত্র হচ্ছে পি অক্ষের সমান্তরাল, বা এটাই তো এক্স অক্ষ, বা এক্স অক্ষের সমান্তরাল, যেটা ইচ্ছা সেটা বলতে পারো। অপশান দেখে আমাকে রাইট চিহ্ন দিতে লাগবে। কেন হলো? কারণ হচ্ছে পিভি, এই পিভির মানটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট মানে কোনো পরিবর্তন হবে না, সোজাসুজি চলে গেল, হ্যাঁ কি না? এবার আমরা দেখব পি বনাম 1/v এর লেখচিত্রটা কেমন হয়। তো লেখচিত্রের জন্য আমাকে ছবিটা আঁকতে হবে একইভাবে, হ্যাঁ কি না? তাহলে যদি আমি লেখচিত্র যদি আঁকানো হয় পি এবং 1/v এর লেখচিত্র, তাহলে কেমন টাইপের দেখতে লাগবে? তো ধরে নিচ্ছি এইটা পি অক্ষ, ওয়াই অক্ষটা, আর এক্স অক্ষটা কি 1/v। তাহলে তো আমরা জানি যে 1/p যদি ভি এর সমানুপাতিক হয়, তাহলে আমরা বলতেই পারি যে 1/v পি এর সমানুপাতিক। তার মানে কি 1/v মানেই পি, পি এর সমানুপাতিক। তার মানে 1/v মানেই কি হয়ে আছে? অ্যাকচুয়ালি এটা পি এর সমানুপাতিক হয়ে আছে। কথাটার মানে এটাই অ্যাকচুয়ালি পি, এটাও অ্যাকচুয়ালি পি। তাহলে কি এদিকে যদি পি এক ঘর বাড়ে, তাহলে নিশ্চয়ই এদিকেও পি এক ঘর বাড়বে। এদিকে যদি পি এক ঘর বাড়ে, তাহলে এদিকেও পি এক ঘর বাড়বে। এদিকেও পি যদি এক ঘর বাড়ে, তো এদিকেও পি এক ঘর বাড়বে। তাহলে সবকটাকে রেখাকে যদি এইভাবে একটা যুক্ত করা হয়, তাহলে কেমন টাইপের দেখতে হচ্ছে দেখো তো। এই বিন্দুগুলো আমরা পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে লেখচিত্র কেমন প্রকৃতি হচ্ছে? মূল বিন্দুগামী। এই লেখচিত্রটাকে বলা হয় মূল বিন্দুগামী। কেন? কারণ এটা মূল বিন্দুর দিকে আসছে, অর্থাৎ ও, এটাকে বলা হয় মূল বিন্দু। তাই লেখচিত্রের নাম হয়ে গেল মূল বিন্দুগামী লেখচিত্র। তাহলে আমরা তিন ধরনের লেখচিত্র করলাম। একটা করলাম হচ্ছে পি বনাম ভি, একটা করলাম পি ভি বনাম পি, আর একটা করলাম পি 1/v এর লেখচিত্র, যেটাকে বলা হয় মূল বিন্দুগামী লেখচিত্র। তাহলে যদি আমরা এক কথায় বলি তাহলে কি দেখতে পারবো? যে পি এবং ভি এর লেখচিত্রটা কেমন প্রকৃতির? সমপরাবৃত্ত। কি প্রকৃতির? সমপরাবৃত্ত প্রকৃতির, ঠিক আছে। এখন যদি আমরা দেখি পি বনাম 1/v, এই লেখচিত্রটা প্রকৃতি কি? মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী। এবং পিভিপি, এই লেখচিত্রটার নাম কি বলবো আমরা? পিভিপি। এই লেখচিত্রটা এক্স অক্ষের সমান্তরাল বা পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল। তো লিখে দিচ্ছি পি অক্ষের সমান্তরাল। এবার তোমরা নিজেরাই বলো যে এখানে সমপরাবৃত্তর অপর নাম কি? সমষ্ণ রেখা, যাতে মাথায় থাকে। এরই অপর নাম কি? সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা কেন বলা হচ্ছে সমষ্ণ রেখা? কারণ এখানে এই প্রত্যেকটাতে এই টিটা কি হয়ে আছে? উষ্ণতাটা স্থির হয়ে আছে। স্থির থাকার কথায় অর্থই হচ্ছে সম, আর উষ্ণতা যেহেতু, তাই সমষ্ণ রেখা। তো এখন আমরা জানার চেষ্টা করব যে বয়েলের সূত্র থেকে ঘনত্ব এবং চাপের সম্পর্ক। তো ঘনত্বকে কি বলা হয়? ডেনসিটি। তো ধরে নিচ্ছি যে কোনো গ্যাসের কি ধরছি? যে কোনো গ্যাসের ঘনত্ব ডি, অর্থাৎ ডি ফর কি? ডেনসিটি, ঘনত্ব। চাপ কি? কোনো গ্যাসের চাপকে কি বলা হয়? পি বলা হয়। কোনো গ্যাসের আয়তন, এই আয়তনকে আবার কি বলা হয়? আয়তনকে বলা হয় ভলিউম। ভরকে কি বলা হয়? ভর। কোনো গ্যাসের ভরকে কি বলা হয়? এম বলা হয়। একটু আগেই দেখলাম যে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি ছিল? যে ভি প্রপোর্শনাল টু 1/p। যখন কি কি স্থির ছিল? এম এবং টি স্থির ছিল, হ্যাঁ কি না? বারবার করে বলেছি ওই স্থির জিনিসটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, এটা তো নর্মাল বয়েলের সূত্র। এটা কার সূত্র? বয়েলের সূত্র। এটা নর্মাল বয়েলের সূত্র, হ্যাঁ কি না? বয়েলের সূত্রানুযায়ী বলতে পারি আমরা ভি প্রপোর্শনাল টু 1/p। আবার আমরা ছোটবেলা থেকেই ক্লাস 8 থেকে জানি কি হয়? যে ঘনত্ব সমান সমান কি হয়? ভর বাই আয়তন। কি হয়? ঘনত্ব সমান সমান ভর। এটা কিন্তু ভর, হ্যাঁ, ভর বাই আয়তন। ঘনত্বকে আমরা কি ধরে নিয়েছি অলরেডি? ঘনত্বকে ডি ধরা হয়ে গেছে, এই যে ডি। তাহলে ঘনত্বের জায়গায় আমি ডি লিখে দিতে পারি ইকুয়াল টু ভর। ভরকে কি ধরা হয়ে গেছে? এম ধরা হয়ে গেছে। তাহলে এম বাই আয়তনকে কি ধরা হয়েছে? আয়তনকে ভি ধরা হয়েছে, তো ভি। তাহলে যদি ভিটা এদিকে আসে, ডিটা ঠিক নিচে চলে যাবে, বজ্র গুণনের সাধারণ নিয়ম। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি হিসাব করে? যে এম বাই ডি। এখন বয়েলের সূত্রের কি হয়? এমটাও স্থির, মানে কনস্ট্যান্ট। তাহলে এমটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কনস্ট্যান্টটাকে যদি আমি তুলে দিই, তাহলে নিশ্চয়ই সমান সমানটা সমানুপাতিক হয়ে যায়।
হ্যাঁ কি না? নর্মালি ভাবো এইটা একটা যদি সমানুপাতিক যদি হতো, এই টার্মটা যদি সমানুপাতিক হতো, এটাকে সমান সমান করলে একটা কনস্ট্যান্ট আসতো, হ্যাঁ কি না? একটা কনস্ট্যান্ট আসতো। সমানুপাতিক চিহ্নকে যদি আমরা সমান সমান করি তাহলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটাকে এম ধরে নিচ্ছি, তাহলে সেই কনস্ট্যান্টটাকেই যদি উল্টাভাবে তুলে দিই তাহলে নিশ্চয়ই সমান সমানের জায়গায় কী চলে আসবে? সমানুপাতিক চিহ্ন। তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/d, যেখানে এমটা কি ধ্রুবক। আর অবশ্যই বয়েলের সূত্রে কাকে ধ্রুবক করতে লাগবে? এম এবং টিকে ধ্রুবক করতে লাগবে। তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম ভি প্রপোর্শনাল টু 1/p, আবার এখান থেকে আমরা পেলাম ভি প্রপোর্শনাল টু 1/d। এই একটা সমীকরণ, আবার এই একটা সমীকরণ। তাহলে এই দুটা সমীকরণকে যদি আমরা একটু তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এইদিকেও ভি, এইদিকেও ভি, এইদিকেও 1/p, তাহলে এইদিকেও, এই দুটা যদি সমান সমান হয় তাহলে এই দুটাও কি হয়ে যাবে? সমান হবে। তাহলে 1 নম্বর ও 2 নম্বরকে যদি আমরা তুলনা করি, কি করি? যদি তুলনা করি তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এই দুটা তো সেম, তাহলে এই দুটা কি? এই দুটাও তাহলে সেম হয়ে যাবে। তাহলে বলা যেতেই পারে যে 1/p ইজ প্রপোর্শনাল টু 1/d, হ্যাঁ কি না? এখন যদি আমরা এই দুটাকে উল্টে দিই তার মানে কি হয়ে যাবে? 1 দিয়ে ভাগ করে দিই বা ব্যস্ত প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে পি প্রপোর্শনাল টু কি হয়ে যাবে? ডি হয়ে যাবে, অর্থাৎ সমানুপাতিক হয়ে যাবে। মানে চাপ বাড়লে তার ঘনত্বও বেড়ে যাবে। তাহলে তো আমরা এই সূত্রের প্রতিষ্ঠা করে দিলাম, তাহলে এটাকে একটা সূত্রের ফর্মে আমাকে বলতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট উষ্ণতায়, হ্যাঁ কি না, ভর এবং উষ্ণতা দুটাকে তো স্থির থাকতেই হবে। তাহলে আমরা বলতেই পারি যে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। আর এটাই হচ্ছে ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক বয়েলের সূত্রানুযায়ী, হ্যাঁ কি না? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কোনো জিনিসে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি পরের দিন তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। আজকের জন্য এতটুকুই হোক, পরের দিন পার্ট 2 আসবে। এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে রাখো যদি ভিডিওটা পছন্দ হয়, তোমরা একটু হলেও কিছু বুঝতে পারো।